বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যেটা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের জন্য ফেব্রুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে ইতিহাস বিষয়ের প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এর জন্য ফেব্রুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেখান থেকে ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। 20 নম্বর মানের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখানে যে প্রশ্নগুলি রয়েছে সমস্ত প্রশ্নই দেওয়া হয়েছে তোমাদের ইতিহাসের যে তৃতীয় চ্যাপ্টার রয়েছে, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন, সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এই চ্যাপ্টার থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন রয়েছে। এই চ্যাপ্টারটি তোমরা ভালো করে পড়লে এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা তৈরি করতে পারবে। চলে আসি, প্রথমেই সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে নেপোলিয়ন ফ্রান্সে কনসুলেট শাসনের অবসান ঘটান, এটা মিথ্যা হবে। বইয়ের মধ্যে দেখে নাও, এখানে রয়েছে যে এই অবস্থার সুযোগ নিয়ে সেনাবাহিনীর সাহায্যে তিনি ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সে কনসুলেট নামে নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। অর্থাৎ তিনি কনসুলেট নামে নতুন শাসন ব্যবস্থা এনেছিলেন, তার অবসান তিনি ঘটাননি, তার জন্য এটা মিথ্যা হবে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। বলা হচ্ছে নেপোলিয়নের আইন সংহিতায় 2287টি বিধি বা ধারা ছিল, এটা সত্য হবে। তোমরা বইয়ের মধ্যে দেখে নাও, এখানে রয়েছে মোট 2287টি বিধি সম্বলিত এই আইন সংহিতা, কোড নেপোলিয়ন, অর্থাৎ এটা সত্য হবে। পরের প্রশ্ন চলে আসে, এখানে বলা হয়েছে জার্মানিতে সিসঅ্যালপাইন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়, এটা মিথ্যা হবে। জার্মানিতে সিসঅ্যালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। বইয়ের মধ্যে আমরা দেখে নেব, এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে 1805 সালে সিসঅ্যালপাইন প্রজাতন্ত্রর নাম হয় ইতালীয় রাজ্য এবং নেপোলিয়ন ইতালির রাজা নামে পরিচিত হয়ে ওঠেন। অর্থাৎ ইতালিতে এই সিসঅ্যালপাইন প্রজাতন্ত্র গড়ে উঠেছিল, জার্মানিতে নয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে এখানে যে ইতালির ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিয়ে নেপোলিয়ন রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন, এটাও মিথ্যা হবে। এখানে বইয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে জার্মানির এই যে রাজ্যগুলি এবং আরও 28টি ক্ষুদ্র রাজ্য নিয়ে কনফেডারেশন অব রাইন নামে একটি রাষ্ট্রসংঘ গঠন করা হয়। অর্থাৎ জার্মানিতে এই কনফেডারেশন অফ রাইন এটা গঠন করা হয়েছিল, ইতালিতে নয়। আমাদের যে প্রশ্ন দিয়েছে এটা তার মানে ভুল হবে। এরপর আমরা চলে আসি, বলা হয়েছে এখানে কস্তম্ভের সাথে খস্তম্ভের মিল করতে হবে। প্রথম বলা হয়েছে ট্রাফালগারের নৌযুদ্ধ, এটা সঠিক হবে 1805 খ্রিস্টাব্দ। বইয়ের মধ্যে তোমরা দেখে নাও, এখানে দেখো 1805 খ্রিস্টাব্দে 21 অক্টোবর ট্রাফালগারের যুদ্ধ হয়, সুতরাং 1805 খ্রিস্টাব্দ ওটা আমাদের ট্রাফালগারের যুদ্ধের সাথে ম্যাচ করছে। তারপর বলা হয়েছে দেখো ওয়াটারলুর যুদ্ধ, এটা 1815 খ্রিস্টাব্দ, একদম সঠিক হবে ওয়াটারলুর যুদ্ধ। তোমরা বইয়ের মধ্যে এখানে দেখে নাও, দেওয়া রয়েছে 1815 খ্রিস্টাব্দ 18 জুন ওয়াটারলুর যুদ্ধ। তারপরে এখানে বলা হয়েছে দেখো যে নেপোলিয়নের রাশিয়া অভিযান, এটা 1812 খ্রিস্টাব্দ, একদম সঠিক হবে। তারপরে দেওয়া হয়েছে দেখো ফন্টেনব্লু চুক্তি, এটা 1807 দেওয়া হয়েছে, এটা কিন্তু ভুল দেওয়া আছে। 1807 কিন্তু এই চুক্তিটা এটা কিন্তু ঠিক নয়। যেহেতু এখানে আর কোনো অপশন নেই, তাই আমাদের এটাকেই সঠিক করতে হয়েছে। এখানে তোমরা বইয়ের মধ্যে দেখে নাও, এখানে দেওয়া হয়েছে ফন্টেনব্লু সন্ধি 1814 খ্রিস্টাব্দে স্বাক্ষর করা হয়, কিন্তু তোমরা প্রশ্নপত্রে দেখো এখানে 1814 খ্রিস্টাব্দ কোথাও কোনো অপশন নেই। বাকিগুলো এই 1815, 1812, 1805 ম্যাচ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে শুধু 1807 খ্রিস্টাব্দ। সুতরাং এটা কি এর সাথে ম্যাচ করা ছাড়া আর আমাদের কিন্তু এখানে কোনো উপায় থাকছে না। কিন্তু এখানে সঠিক উত্তর হতো 1814 খ্রিস্টাব্দ, কিন্তু আবারও আমি বলছি এখানে কোনো অপশনে দেয়নি। এই অংশটা এভাবে লিখবে, ট্রাফালগারের নৌযুদ্ধের সাথে 1805 খ্রিস্টাব্দ, ফন্টেনব্লু চুক্তির সাথে 1807 খ্রিস্টাব্দ। আবারও বলছি 1807 খ্রিস্টাব্দ কিন্তু এই চুক্তিটা নয়। এখানে যেহেতু কোনো অপশন দেয়নি প্রশ্নপত্রে, তাই আমাদের এটাকেই ঠিক করতে হচ্ছে, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
তারপর এখানে বলা হয়েছে নেপোলিয়নের রাশিয়া অভিযান 1812 খ্রিস্টাব্দ, ওয়াটারলুর যুদ্ধ 1815, এইভাবে তোমরা কিন্তু লিখবে। এরপর আমরা চলে আসি পরবর্তী যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে। 3 দাগের প্রথম প্রশ্ন বলা হয়েছে লিপজিগের যুদ্ধ কেন জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত? উত্তর প্রস্তুত করব। লিখব নেপোলিয়নের ক্ষমতাকে বিধ্বস্ত করতে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া ও সুইডেন চতুর্থ শক্তিজোট গড়ে তোলে। 1813 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট একত্রে নেপোলিয়নের বিরুদ্ধে লিপজিগের যুদ্ধে অংশগ্রহণ করে। ফ্রান্স চতুর্দিক থেকে আক্রান্ত হয়। একটানা যুদ্ধে নেপোলিয়নের সাম্রাজ্য ছারখার হয়ে যায়। এই লিপজিগের যুদ্ধে ইউরোপের 13টি জাতি একত্রে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বলে এই যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত হয়ে ওঠে। এটা একদম সঠিক উত্তর। তারপর চলে আসি পরের প্রশ্ন। বলা হয়েছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? উত্তর প্রস্তুত করব। লিখব এলবা দ্বীপে নির্বাসিত হওয়ার পর নেপোলিয়ন পুনরায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে থাকেন। রাজার দুর্বলতা এবং পরিস্থিতির সুযোগ নিয়ে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ তিনি 1050 জন অর্থাৎ 1050 জন সৈন্য নিয়ে ফ্রান্স আক্রমণ করেন। ফ্রান্সের রাজধানী প্যারিস অভিমুখে যাত্রার সময় তিনি সাধারণ মানুষের সাদর অভ্যর্থনা পান। এরপর 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন নেপোলিয়ন ফ্রান্সে রাজত্ব করেন। এই ঘটনা শত দিবসের রাজত্ব নামে পরিচিত। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে 4 দাগের, এটা বড় প্রশ্ন। বলা হয়েছে মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল? উত্তর প্রস্তুত করব। লিখব নেপোলিয়ন সমগ্র ইউরোপ জুড়ে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যকে শেষ করে দিতে চেয়েছিলেন। শত্রু ইংল্যান্ডের বিরুদ্ধে এক প্রকার অর্থনৈতিক অবরোধ শুরু করেছিলেন, যা ছিল মহাদেশীয় ব্যবস্থা। প্যারা চেঞ্জ করব। লিখব নেপোলিয়ন গায়ের জোরে এই মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করতে গিয়ে নিজের পতন ডেকে এনেছিলেন। এই মহাদেশীয় ব্যবস্থার মধ্যেই নেপোলিয়নের পতনের কারণ লুকিয়ে ছিল। প্রথম পয়েন্ট করব তীব্র অর্থনৈতিক সংকট। লিখব ইংল্যান্ডকে জব্দ করতে গিয়ে নেপোলিয়ন নিজের দেশ ফ্রান্সে তীব্র অর্থনৈতিক হাহাকার সৃষ্টি করেছিলেন। ইংল্যান্ডজাত দ্রব্য ছিল সস্তা, তাই এই দ্রব্য আসা বন্ধ হলে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে। ফ্রান্সের মানুষ নেপোলিয়নের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠে। নিজ দেশেই তিনি জনপ্রিয়তা হারিয়ে ফেলেন। পরের পয়েন্ট করব স্পেনীয় ক্ষত। লিখব নেপোলিয়ন বিশ্বাস করেছিলেন তার প্রধান শত্রু ইংল্যান্ডকে ধ্বংস করার ক্ষেত্রে তার বন্ধু দেশগুলি তাকে সমর্থন করবে, কিন্তু তা হয়নি। পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করে। নেপোলিয়ন জোরপূর্বক এই ব্যবস্থা চাপিয়ে দিলে স্পেন ও পর্তুগালের সাথে ফ্রান্সের যুদ্ধ বেঁধে যায়। এতে নেপোলিয়ন পরাজিত হয় এবং তার বহু শক্তি ক্ষয় হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। রাশিয়া আক্রমণ। লিখব রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার নিজেদের স্বার্থে মহাদেশীয় প্রথা মানতে অস্বীকার করে। নেপোলিয়ন রুষ্ট হয় এবং রাশিয়া আক্রমণ করে। এই ভুল সিদ্ধান্তে নেপোলিয়নের পতন অনিবার্য হয়। রাশিয়ার কাছে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যায়। চলে আসি পরবর্তী পয়েন্ট। লিখব নেপোলিয়নের বিরুদ্ধে বিদ্রোহ। লিখব এই ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল এলাকা জয়ের চেষ্টা করেন। এতে একদিকে যেমন তার সৈন্যবাহিনীর ওপর চাপ পড়ে, তেমনি দেশে দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। রোম এবং হল্যান্ডের শাসকদের সিংহাসনচ্যুত করতে গিয়ে ক্যাথলিক সম্প্রদায় তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। চলে আসি শেষ পয়েন্ট করব মন্তব্য। লিখব এভাবেই বলপূর্বক মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করার ভুল সিদ্ধান্তে নেপোলিয়ন নিজের পতন নিজে ডেকে আনেন। এই সিদ্ধান্ত ছিল নেপোলিয়নের অযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। এরপরের প্রশ্ন চলে আসি। প্রশ্ন বলা হয়েছে দেখো যে ফরাসি বিপ্লবের আদর্শগুলির সঙ্গে নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সম্পর্ক আলোচনা করো। লিখব ক্ষমতা লাভের পর নেপোলিয়ন বুঝতে পেরেছিলেন ফরাসি বিপ্লব মানুষের মনে যে উচ্চাশা সৃষ্টি করেছে তা বাস্তবায়িত করতে না পারলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। তাই তিনি ফরাসি বিপ্লবের আদর্শ থেকে স্বাধীনতাকে সরিয়ে রেখে পরবর্তী দুটি আদর্শ সাম্য ও মৈত্রীকে
বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। যেখানেই তিনি পদক্ষেপ রেখেছিলেন সেখানেই পুরাতন তন্ত্রের বিনাশ ঘটিয়ে নিজের কৃতিত্বকে বিপ্লবের চূড়ান্ত ফলরূপে তুলে ধরতে চেয়েছিলেন। এখানে পয়েন্ট করব নিজেকে বিপ্লবের সন্তান রূপে প্রতিষ্ঠা। লিখব নেপোলিয়ন এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ফ্রান্সের সম্রাট পদে বসেছিলেন কোনো প্রকার উত্তরাধিকার ছাড়াই। তাই তিনি জনগণের সমর্থন অর্জন করতে নিজেকে বিপ্লবের সন্তান আখ্যায় ভূষিত করেছিলেন, বলেছিলেন আমিই বিপ্লব। চলে আসি পরবর্তী পয়েন্ট, লিখব সামাজিক পরিবর্তন সাধন। লিখব বিপ্লবের আগে ফ্রান্সে নানান ধরনের বৈষম্যমূলক কর প্রচলিত ছিল। নেপোলিয়ন ক্ষমতা এসে সামন্ত প্রথা, ভূমিদাস প্রথা, করভি, টাইট ইত্যাদি কর বিলোপ করেন। এর মধ্য দিয়ে তিনি ফরাসি বিপ্লবের প্রতি সম্মান প্রদর্শন করে মানুষের আস্থা অর্জন করেন। চলে আসি পরবর্তী পয়েন্ট, লিখব সকলের সমান অধিকার প্রতিষ্ঠা। লিখব নেপোলিয়ন ফ্রান্সে প্রচলিত পূর্বের আইন বর্জন করে কোড নেপোলিয়ন প্রণয়ন করেন। ফ্রান্সের মানুষ যে সাম্য চেয়েছিল, কোড নেপোলিয়নের মধ্য দিয়ে আইনের চোখে সবাই সমান এই নীতি প্রতিষ্ঠা করে মানুষের বিশ্বাস অর্জন করেন। তারপরের পয়েন্ট, লিখব বিপ্লবের আদর্শের প্রসার। লিখব নেপোলিয়ন ইউরোপের অন্যান্য দেশেও বিপ্লবের আদর্শ প্রচার করে মৈত্রী স্থাপনের চেষ্টা করেন। ফ্রান্সের পাশাপাশি ইতালি, জার্মানি সহ একাধিক রাষ্ট্রে তার শাসন কায়েম করে তিনি সামন্ত প্রথার অবসান ঘটান। এরপর পয়েন্ট করব মন্তব্য। লিখব নেপোলিয়ন নিজেকে বিপ্লবের সন্তান রূপে দাবি করলেও তিনি নিজেই বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিনি আংশিক সাম্য ও মৈত্রীর আদর্শকে বাস্তবায়িত করার চেষ্টা করলেও ফরাসি বিপ্লবের সবচেয়ে বড় আদর্শ স্বাধীনতা, এটি প্রদানের কোনো প্রচেষ্টা তিনি করেননি। তিনি ফ্রান্সকে শ্রেষ্ঠ শক্তিরূপে গড়ে তুলতে গিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত রেখে সারা বিশ্বকে পরিচালনা করতে চেয়েছিলেন। নেপোলিয়নের অগ্রাসী মনোভাব ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শকে সর্বতোভাবে ধ্বংস করেছিল। এখানেই শেষ হলো ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর জন্য ফেব্রুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেখান থেকে ইতিহাস বিষয়ের প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গে আলোচনা। যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।